আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই ঘটুক না কেন, আজ যে হেডামি যে পাওয়ারই তোমার থাকুক না কেন, ঘি আর মধু ঘি আর মধু এটা ভারতই খাবে, আটকানোর কারোর ক্ষমতা নেই। বর্তমান সময়ের সেই লেভেলের কূটনীতি নিয়েই চলাচল করে ভারত। হরমুজ প্রণালীর অস্ত্রটাই যখন ইরান ব্যবহার করছে, তখন বাঘা বাঘা রাষ্ট্র, মোড়ল রাষ্ট্রগুলো যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে ভারত বিন্দাস। ভারত তাদের স্বাভাবিক কর্মকাণ্ড চালানোর মতো সাহস দেখাচ্ছে। দু একটি ফোন কলই আর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ক্যারিশমেটিক লিডারশিপই তাদের জন্য পর্যাপ্ত শক্তি। যখন কেউই সেই অঞ্চল দিয়ে কোনো জাহাজ ঢোকাতেই পারছে না, ঢোকাতে গেলেই হামলার শিকার হচ্ছে, তখন ভারতের একটি তেলবাহী জাহাজটির নাম সেনলং, সেটি সেখান থেকে বের হয়ে এসেছে। বোঝাই করা ছিল 1,35,000 মেট্রিক টন ক্রুড অয়েল। জাহাজের গন্তব্য ভারত, এবং কয়েক ঘন্টার জন্য জাহাজটি নিজেকে পৃথিবীর চোখ থেকে লুকিয়ে ফেলেছিল। AIS ট্রান্সপন্ডার বন্ধ, কোনো সিগন্যাল নেই, কোনো ট্র্যাকিং নেই, এক কথায় ডার্ক মোড। কিন্তু আসল প্রশ্ন হলো, যেখানে মার্কিন ও ইউরোপীয় জাহাজ থামিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ইসরায়েল সংযুক্ত জাহাজ সতর্কবার্তা পাচ্ছে, সেখানে এই জাহাজ কিভাবে নিরাপদে পার হয়ে গেল? মাত্র 3টি ফোন কলে এটা এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে। হরমুজ প্রণালী মানে কেবল এখন একটি সমুদ্রপথ নয়, এটা পৃথিবীর তেলের শ্বাসনালী। ইরান কার্যত এই রুটের গেটকিপার। তাদের বিপ্লবী গার্ড ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ পার হবে না। যাওয়ার চেষ্টা করলে হামলার মুখে পড়তে হবে। বিশ্ব শক্তিগুলো বুঝে গেছে, হরমুজ এখন শুধু সমুদ্রপথ নয়, এটা রাজনৈতিক অস্ত্র। ঠিক তখন অন্য খেলা শুরু করে ভারত। 3টি ফোন কল এখানে শক্তিশালী ভূমিকা পালন করছে। এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী পঞ্চপাণ্ডবের একজন। এস জয়শঙ্কর নীরবে যোগাযোগ শুরু করে 28শে ফেব্রুয়ারি, 5ই মার্চ, 10ই মার্চ। 3বার সরাসরি কথা হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে। আলোচনার ভাষায় ছিল না হুমকি, ছিল না চাপ, ছিল একটাই কথা, ভারতের জ্বালানি সিকিউরিটি। নিজ দেশকে তিনি সুরক্ষিত রাখতে চেয়েছেন। ইরানের সঙ্গে ভারতের জ্বালানি সম্পর্ক, চাবাহার বন্দর প্রকল্প এখনও কৌশলগত সম্পদ। অন্যদিকে ইসরায়েল ভারতের অন্যতম বড় প্রতিরক্ষা সহযোগী। ড্রোন, মিসাইল প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, সব কাজেই ইন্টিমেসি, সব কাজেই খুব ক্লোজলি টাইট। অর্থাৎ দিল্লি এমন অবস্থান নিয়েছে যেখানে ইরান ভাবে ভারত শত্রু নয়, ইসরায়েল ভাবে ভারত বন্ধু, আর আমেরিকা ভাবে ভারত প্রয়োজনীয় অংশীদার। এই ভারসাম্য তৈরি করতে ভারতের বেশ কয়েক বছর লেগেছে, ইট মে বি 1 দশক। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের যুদ্ধের ঠিক 1 বা 2 দিন আগে ইসরায়েল সফর করেছেন। ইরানের ক্ষেত্রে কঠোর ভাষা ব্যবহার করে, মানে ইরানের খামেনিকে হত্যা করার জন্য কঠোর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বিক্রম মিস্ত্রি যে ইরানের কাছে শোকবার্তা পৌঁছে দিয়ে আসে। কারণ ভারত জানে একটি ভুল বিবৃতি মানে হরমুজ বন্ধ, আর হরমুজ বন্ধ মানে ভারতের মতো বিশাল একটি দেশের অর্থনীতিতে ধাক্কা। ভারতের আমদানিকৃত জ্বালানির অর্ধেকের বেশি আসে এই একটি পথ দিয়ে। তেলের দাম ইতিমধ্যে বাড়ছে। ব্রেন্ট ক্রুড $87 ছাড়িয়েছে, $100 ছুলে
ভারতের মুদ্রাস্ফীতি বিস্ফোরিত হতে পারে। অর্থাৎ এটি কেবল কূটনীতি নয়, এটি অর্থনৈতিক বেঁচে থাকার লড়াই। তাই ভারত যুদ্ধে কোনো পক্ষ নেয়নি, বরং যুদ্ধের মাঝেই নিজের রাস্তা, নিজের পথ পরিষ্কার করে বানিয়ে নিয়েছে। 24শে ফেব্রুয়ারি থেকে ভারত সরকার 24 ঘন্টা কন্ট্রোল রুম চালু করেছে। পারস্য উপসাগরে থাকা প্রতিটি ভারতীয় জাহাজ নজরদারিতে, শত শত নাবিকের নিরাপত্তা পর্যবেক্ষণ, সব কিছু ছিল এক নীরব সামরিক স্তরের প্রস্তুতি। কিন্তু অস্ত্র ছাড়া বর্তমান বিশ্বের শক্তি কেবল অস্ত্র দিয়ে মাপা হয় না। কখন ফোন করবেন, কাকে রাগাবেন না, কাকে প্রকাশ্যে সমর্থন দিবেন না, এই সিদ্ধান্তগুলোই নতুন শক্তি। যুক্তরাষ্ট্র ইরানকে চাপে রাখছে, ইসরায়েল যুদ্ধ চালাচ্ছে, ইউরোপ উদ্বিগ্ন, আর ভারত যে খেলছে দীর্ঘ একটা খেলা। একই সময়ে রাশিয়া থেকে তেল কিনছে, ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে, আবার আমেরিকার সঙ্গে প্রয়োজনীয় রিলেশনশিপ গ্রো করছে বা প্রয়োজনীয় রিলেশনশিপ রাখছে। এটাই তাদের কৌশলগত স্বায়ত্তশাসন। চিন্তা করুন, একবার ভাবুন, একবার কল্পনা করুন, বিশ্ব যখন যুদ্ধের খবর দেখছে, বাজার যখন আতঙ্কে, জাহাজ যখন আটকে, ঠিক তখন একটি তেলের ট্যাঙ্কার নীরবে মুম্বাই বন্দরে ঢুকে পড়ল। কোনো নাটক নয়, কোনো ঘোষণা নয়, এটাই আধুনিক কূটনীতি। যুদ্ধের যুগে সবচেয়ে বড় শক্তি হয়তো সেনাবাহিনী নয়, বরং সঠিক সময়ে যোগাযোগ করেই দাবার গুটি নিজের পক্ষে নিয়ে আসা। আর সেই খেলাতেই ভারত সাকসেস, সেই খেলাটি ভারত নিখুঁতভাবে প্রদর্শন করেছে। দিস ইজ দ্য ভারত, এটাই হলো ভারত। এই ভারতকে বুঝতে আমাদের আরও অনেক সময় লাগবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।